লাইভ দেখাচ্ছে না তো। না এই যে তখন এই যে আটকে যাচ্ছে যে। না এখন যেটা দেওয়া হয়েছে, আপনি কি ওটার ওয়াইফাই কানেকশনটা অফ করছেন, রাউটারের কানেকশনটা? আপনারটাই তো। আমারটা তো থেকে লাইভ এখনো আসে না। আসছে কি? হ্যাঁ আসছে, এই যে আসছে। হ্যাঁ ওকে, আর সমস্যা হবে না। একটু কানেক্ট করে নিই স্যার আপনি। হ্যাঁ আসছে ওকে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের একটু নেটওয়ার্কের যে বিভ্রান্তি, এটার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমাদের কোনো হাতে নেই, এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়। তো দূরশিক্ষণের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে স্পষ্ট কথা শোনা এবং লেখা যেটা আমরা বুঝবো, সেই লেখা বা চিত্র, ইমেজ, সেগুলো ভালো করে বুঝতে পারা। তো আশা করি আর আমাদের নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না, এটা আমরা মনে করতেছি। তারপরে এখন ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আপনারা জয়েন করতে থাকেন। আর একটু কমেন্টে জানাবেন, কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা একটু জয়েন করতে থাকেন, আমি কিছু সময় দেব আপনাদের জয়েন করার জন্য। আপনারা ধীরে ধীরে জয়েন করতে থাকেন। আমি বলে চলে যাই, এই ফাঁকে আমি কথা বলছি। স্যার 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 আপনার কথাটা ভ্যালুয়েবল। আমি ক্লাস শুরু 5 মিনিট পরে ঢোকেন, সবাই জয়েন করে নিন, 2 জন জয়েন করেন। তোমরা জয়েন করো। আমাদের একটু প্রবলেম ইন্টারনেটের কারণে, এটা বোধহয় ন্যাশনাল ওয়াইড চলছে, তো আশা করছি এখন থেকে আর অসুবিধা হবে না। তা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। গতকাল আমরা 48 BCS সেমিনার করেছি। সেই সেমিনারে আমরা আজকে পর্যন্ত আমরা দিয়েছিলাম যে তোমাদের 2500 টাকার ভিতরে 4টা বই ফ্রি। আজকে অন্তত 15 থেকে 20 জন এই সুযোগটা নিয়েছে। তোমরা কালকেও যোগাযোগ করো, কালকে আমি এই সুযোগটা দিয়ে দেব তোমাদের। আর তারপরে 50% ডিসকাউন্টে 3000 টাকা দিতে হবে এবং 4টা বই ফ্রি পাবে। 24 তারিখের পরে গিয়ে এটা আবার 1000 টাকা বাড়বে। যত তাড়াতাড়ি পারো তো ভর্তি হলে টাকাটা কম লাগবে। আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা 47 প্রিলিমিনারিতে তোমরা অসংখ্য ছেলে মেয়ে যুক্ত হয়েছ, তাদের সবাইকে নিয়ে কালকে আমরা আলোচনা করব কি কি বিষয় পড়বো, কিভাবে পড়বো, এই কয়েকদিনের ভিতরে রিভিশনটা আমরা কিভাবে দেব এবং ভালোভাবে পরীক্ষা দেব সেটি নিয়ে কথা বলবো। তো তোমরা এখন তোমাদের আজকে ক্লাসটা নিচ্ছেন আব্দুল মালিক স্যার। আর ইংরেজি ক্লাসে একটু সমস্যা হয়েছে। আমরা আজকে রাত 10টার সময় আমরা ইংলিশ এবং অঙ্ক টিচারের একটা মিটিং আছে, সেখানে আমরা পুরো বিষয়টা সেটেল করে আপনাদের সাথে পরবর্তী সময় সব যুক্ত হবে। তা আজকে আপনারা সারি ক্লাসটা করেন, তারপরে কালকে আমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যা 7টায়। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে ঢুকে যাব। তো আজকের আমাদের টপিক্সের নামটা দেওয়া ছিল আমাদের যেটা ব্যানার ছিল, ব্যানারে। তো আজকের টপিক্সটা সাধারণ বিজ্ঞানের টপিক্স, যেটা আপনারা পেয়েছেন। আর আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে সঙ্গে সঙ্গে একটু কমেন্টে জানাবেন। আমি কমেন্ট দেখার জন্য আমার ফোনটা আমার হাতে রেখেছি, কমেন্ট দেখার জন্য ফোন হাতে আছে, এখানে ল্যাপটপ আছে। তো আপনারা কমেন্ট লেখার সঙ্গে সঙ্গে আমি কমেন্টটা পেয়ে যাব। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। তো আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা ফিউচার ফিট একাডেমির প্ল্যাটফর্ম থেকে। আমাদের ফিউচার ফিট একাডেমির কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ফিউচার ফিট একাডেমির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের, এটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা প্রয়োজনে আমাদের গুগলে গিয়ে বা বিভিন্নভাবে আপনারা সার্চ ইঞ্জিনে গিয়ে আপনারা আমাদের এই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন। ওয়েবসাইটে আমাদের সবকিছু দেওয়া আছে। এরপরে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটা এখানে নাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল।
জিকে ফর অল ফারুক স্যার, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এছাড়া আমাদের একটা ফেসবুক পেজ, যে পেজের থেকে আপনারা বিভিন্ন তথ্য পাবেন, সেটা হচ্ছে বিসিএস সাধারণ জ্ঞান ফারুক স্যার, এটা আমাদের পেজ। তো এরপরে আমরা আসি আজকের ক্লাসটা কাদের জন্য। আজকের ক্লাসটা জাস্ট ফর 47 ও 48 বিসিএস প্রিলিমিনারি। যদিও এখানে লেখা আছে প্রিলিমিনারি, কিন্তু আসলে প্রিলিমিনারি না, এটা লিখিতরও আপনার 100% হয়ে যাবে। আপনি 47-48তম বিসিএস এর প্রিলিমিনারি তো হবেই, এর সঙ্গে কিন্তু 100% আপনার কিন্তু লিখিত প্রস্তুতিটা এর সঙ্গে হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ লিখিত প্রস্তুতি এই জন্য হবে, আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসটার টপিকসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা প্রিলিমিনারি করবেন, কিন্তু সাথে কিন্তু এটা দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস, তো তথ্য প্রযুক্তির নয়। আজকে যে আমাদের টপিকসটার নাম দেখলে আপনারা বুঝতে পারবেন। টপিকসটা হচ্ছে অ্যাসিড, ক্ষারক ও লবণ। আপনারা জেনে থাকবেন যে লিখিততে অ্যাসিড, ক্ষারক ও লবণ নামে পুরো একটা কি বলবো টপিকস আছে, পুরো একটাই টপিক অ্যাসিড, ক্ষারক, লবণ। লিখিততে বিজ্ঞানের মাত্র সাধারণ বিজ্ঞানে মাত্র 11টা টপিকস পড়তে হয়, মাত্র 11টা টপিকস। ওই 11টা টপিকসের মধ্যে একটা টপিকস হচ্ছে অ্যাসিড, ক্ষারক ও লবণ। তার মানে এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, আবার লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা প্রিলি এবং রিটেন দুটা মিলিয়ে যে ক্লাসটা নিচ্ছি সেটাই। তো এখান থেকে প্রতি বছর বিসিএস পরীক্ষায় 1 থেকে 2টা প্রশ্ন প্রতি বছর এখান থেকে আসে, অ্যাসিড, ক্ষারক এবং লবণ থেকে। পরীক্ষায় এখান থেকে সব, তো আমরা টপিকসের নাম জানলাম যে অ্যাসিড, ক্ষারক ও লবণ, ইংলিশে যেটাকে বলে অ্যাসিড, বেস আর হচ্ছে সল্ট। তো অ্যাসিড, বেস, সল্টের আমাদের আজকের প্রথম যে আলোচনাটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কি এটা আমরা আলোচনা করব। একটু কাজ করেন। আপনারা একটু কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট আশা করি। ইসমাইল ভাই কই? স্যার ইসমাইল ভাই কই গেল? উনি কি চলে গেছেন? ও কাজ করতেছে না। একটু দেখে নেই। হঠাৎ করে ওর মুডের সমস্যা দেখা দেয়। আচ্ছা, লাল নিলাম। ওকে, ডান। ওকে, আচ্ছা। তো অ্যাসিড, আসলে অ্যাসিড কি আমরা এটা জেনে নেব যে অ্যাসিড আসলে কি। অ্যাসিডটা আমি একটু লেখার ইয়েটা একটু বোল্ড করে নেই, একটু লেখাটা বোল্ড করি। আচ্ছা, অ্যাসিড কি? তো আমাদের আজকের যে টপিকস, এই টপিকসের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড আসলে কি এটা আমরা একটু জেনে নেব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 118টি মৌল আছে পৃথিবীতে, এতটি মৌল আছে, মৌল একটু মনোযোগ দিয়ে শুনবো। পৃথিবীতে মৌল আছে 118টি। এই 118টি মৌলের মধ্যে
গুরুত্বপূর্ণ একটা মৌল যেটা অ্যাসিড হওয়ার জন্য ভূমিকা রাখে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন। মনে রাখবো 118টি মৌলের মধ্যে অ্যাসিড হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাইড্রোজেন। অর্থাৎ হাইড্রোজেন যে আদান প্রদান হয় এটাকে আমরা অ্যাসিডের সাথে কম্পেয়ার করি। যেমন আপনারা জেনে থাকবেন যে পৃথিবীতে যত রকম অ্যাসিড আছে প্রত্যেকটা অ্যাসিডের রিজন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের উপস্থিতি। অর্থাৎ হাইড্রোজেনের উপস্থিতি থাকলে সেটাকে আমরা, সেই যৌগটাকে আমরা অ্যাসিড বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিডের প্রাথমিক ধারণা, আমরা তার ধারণা নিচ্ছি। তো মনে রাখবো যে হাইড্রোজেনের উপস্থিতি থাকলে সেটাকে আমরা কি বলবো, অ্যাসিড। এবং হাইড্রোজেনের অবস্থানটা কোথায় থাকবে, মৌলের শুরুতে। হাইড্রোজেনের অবস্থানটা থাকবে মৌলের শুরুতে, যেমন H2SO4। খেয়াল করবেন এটা একটা অ্যাসিড, হাইড্রোজেনের অবস্থান কোথায়, মৌলের শুরুতে, অর্থাৎ যৌগের শুরুতে। এটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। তো আপনারা এটা জেনে খুশি হবেন যে হাইড্রোজেন চেনার এটা একটা সহজতম বুদ্ধি। সেটা হচ্ছে যে অ্যাসিডের শুরুতে হাইড্রোজেন থাকে শুরুতে। আচ্ছা, শুরুতে হাইড্রোজেন নাই, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাসিড কিভাবে বুঝবো যে এটা অ্যাসিড? আমি শুরুতে বলে দিই, আমাদের যে ক্লাস যারা করেন তারা অনেকে সায়েন্স, অনেকে আর্টস, অনেকে কমার্স, অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করেন। সুতরাং আপনাদেরকে সবচেয়ে সহজ ভাষায় ক্লাসটা নিতে হয়। অ্যাসিডের সংজ্ঞাটা আমি বইয়ে যেটা লেখা আছে সেটা দিতে পারবো, সংজ্ঞা পড়ে কখনো আপনি বুঝতে পারবেন না। বাট আমরা যেটা বুঝাবো বা আমি যেটা বুঝাবো সেটা সহজ ভাষায়। তো যা হোক, এই যে অ্যাসিড, আরেকটা অ্যাসিডের নাম লিখি, দেখেন HCl, এটার নাম আপনারা জেনে থাকবেন, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখেন শুরুতে কি আছে, H আছে। আরেকটা অ্যাসিডের নাম যদি আমি লিখি HNO3, এটার নাম নাইট্রিক অ্যাসিড। দেখেন প্রত্যেকটা অ্যাসিডের শুরুতে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা অ্যাসিডের, যেগুলো আমি লিখতেছি। যদি এরকম আমি লিখি H2CO3, দেখেন এটাও অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, এই যে শুরুতে H আছে। তো এরকম শুরুতে যদি H থাকে কোনো যৌগের, তাহলে এটা একটা যৌগ, 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 অনেকগুলো মৌল মিলে যেটা হয় সেটা যৌগ। তো কোনো যৌগের শুরুতে যদি H থাকে বা হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে এটা অ্যাসিড। তো অ্যাসিড চেনার এটা একটা সহজ বুদ্ধি। আরেকটা সহজ বুদ্ধি আছে, যদি এমনটা না হয় সেক্ষেত্রে আমরা কি করব? যদি এমনটা না হয়, যদি শুরুতে H না থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাসিড? শুরুতে যদি H না থাকে সেক্ষেত্রে আমরা শেষে COOH খুঁজে নেব। যদি শেষে COOH থাকে তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলতে পারি। আচ্ছা, আপনারা একটু জানাবেন, লাল লেখাটা মানে লাল কালারটা স্পষ্ট দেখায় না হলুদ? একটু আমাকে কনফার্ম করবেন, একটু কমেন্টে জানাবেন লাল লেখাটা স্পষ্ট দেখায় না হলুদটা স্পষ্ট দেখায়, কোনটা? একটু আমাকে এনশিওর করবেন প্লিজ। আমার মনে হয় একটু কমেন্টে জানাবেন প্লিজ। একটু কমেন্টে জানাবেন লেখা কোনটা স্পষ্ট হয়, লালটা নাকি জানাবেন। আচ্ছা, যাই হোক, আমরা লালটাই নেই আপাতত।
এটা বেশি কালার হয়ে যায়। আচ্ছা, আমরা সাদা ইউজ করি, এটাই বেটার, এটাই ভালো হবে। আমরা সাদা ইউজ করি, সাদা ইউজ করলে ভালো হবে। আচ্ছা, তো অ্যাসিড হতে গেলে আমাদের শুরুতে এইচ থাকবে, এটা আমরা জেনে নিয়েছি। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাসিড হতে গেলে শেষে COOH থাকবে। COOH, এই COOH যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলবো। যেমন CH3 COOH, খেয়াল করবেন এখানে শেষে আসে COOH, সুতরাং এটা একটা অ্যাসিড। কেন? এটাকে আমরা কমন একটা অ্যাসিড, যেটা দিয়ে আমরা ভিনেগার তৈরি করি। ভিনেগার তৈরি করার অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বা এর আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। একটু লিখে দেই, ইথানোয়িক অ্যাসিড, বা এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এরকম আরো কিছু আছে, যেমন C17H35COOH, এটার নাম স্টিয়ারিক অ্যাসিড। এরকম অনেক অ্যাসিড আছে যেটার শেষে কি থাকে? COOH। তো COOH থাকলে অ্যাসিড হয়, আর যদি শুরুতে H থাকে তাহলে অ্যাসিড হয়। দেখবেন যে এগুলোর শুরুতে কোনোটারই H নাই, কিন্তু শেষে কি আছে? COOH আছে, এগুলো অ্যাসিড। তো অ্যাসিড সহজভাবে চেনার এটা একটা আমাদের বুদ্ধি শিখে নিলাম। এখন উদাহরণে গেলে আরো বিস্তারিত আমরা জানবো। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিডটা আমরা বুঝতে পেরেছি কিনা আমরা একটু এনশিওর করব। অ্যাসিডের পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারক। অ্যাসিডের পরে আমরা আলোচনা করব ক্ষারক। অ্যাসিডের পরে আমরা আলোচনা করব ক্ষারক। একটু ওকে, অ্যাসিডের পরে আমরা যেটা আলোচনা করব সেটা আমরা ক্ষারক আলোচনা করব। অ্যাসিডের পরে আমরা ক্ষারক আলোচনা করব। শিট, ঠিক আছে, কিন্তু এটা তো বেকায়দা দেখতেছি। আচ্ছা, তো আমরা এরপরে আলোচনা করব আমরা ক্ষারক। ক্ষারকটা কি একটু মনোযোগ দিয়ে শুনবো। আসলে ক্ষারকটা কি এটা আমরা একটু ভালো করে বুঝে নেব যে ক্ষারক কি জিনিস। ক্ষারক হচ্ছে, আমরা একটু বিষয়টা ভালো করে জেনে নেব। ক্ষারক হচ্ছে যেটা আমরা ব্যবহার করি সাধারণত। কোথায় ব্যবহার করি? এই ক্ষারকের ব্যাপক ব্যবহার আছে, ব্যবহারটা আমরা পরে শিখব যে ক্ষারকের ব্যবহারটা কি।
আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্ষারকের ব্যবহার নিয়ে। তো যা হোক, একটু আমরা বিষয়টা ভালো করে বুঝে নেই। সেটা হচ্ছে যে অ্যাসিডের বিপরীত হচ্ছে ক্ষারক। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে শুরুতে যদি এইচ থাকে, শুরুতে এইচ থাকলে অ্যাসিড হয়, কিন্তু শুরুতে যদি এইচ না থাকে আর শেষে যদি ও অথবা ও এইচ থাকে, শেষে যদি ও অথবা ও এইচ থাকে তাহলে সেটাকে আমরা ক্ষারক বলবো। শুরুতে এইচ থাকবে না, শেষে থাকবে হচ্ছে ও অথবা ও এইচ। কেমন একটু ভালো করে বুঝে নেই বিষয়টা। শেষে ও অথবা ও এইচ থাকবে, বিষয়টা একটু আমরা ভালো করে বুঝে নেই। যেমন এই যে শুরুতে এইচ নাই, শেষে কি আছে? ও অথবা ও এইচ, এখানে শেষে আছে ও, তাহলে এটা ক্ষারক। শুরুতে এইচ নাই, যেমন শুরুতে এইচ নাই, এটা শুরুতে এইচ নাই কিন্তু শেষে আছে ও অথবা ও এইচ, দেখেন শেষে ও আছে। অথবা এরকম শুরুতে এইচ নাই, শেষে আছে ও এইচ। অথবা এরকম থাকতে পারে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে শেষে আছে OH, এই যে শেষে OH, এরকম শেষে যদি OH থাকে, এক কথায় OH থাকলে ডেফিনেটলি ধরে নেবেন সেটা ক্ষারক। OH থাকলে, আর যদি O থাকে তাহলে আপনারা O থাকলে একটু শুরুতে H খুঁজে নেবেন। যদি H না থাকে, শুরুতে যদি H না থাকে এবং শেষে O থাকে তাহলে সেটা অবশ্যই ক্ষারক বলে গণ্য হবে। আর অ্যাসিড হতে গেলে শুরুতে H থাকতে হবে, অথবা শুরুতে H না থাকলে শেষে COOH থাকতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষারকের চেনার সহজ বুদ্ধি। তো যাই হোক, আমরা চলে যাই পরের স্টেজে। অ্যাসিড বুঝেছি, ক্ষারক বুঝেছি, আমাদের পরের স্টেজে চলে যাই। পরে আমাদের কি আছে একটু দেখে নেই, পরে আমাদের কোন জিনিসটা রয়েছে একটু দেখে নেই। পরে কি আছে আমরা একটু দেখে নেই। পরের স্টেজে আমরা চলে যাই একটু। পরের স্টেজে আছে আমাদের লবণ। লবণ কি একটু ভালো করে বুঝে নেই। এই যে এতক্ষণ যে আমরা বুঝলাম অ্যাসিড এবং ক্ষারক, এই অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে তৈরি করে লবণ। তাহলে অ্যাসিড এবং ক্ষারক লবণ তৈরির জন্য আপনার দুটাই দরকার। লবণ তৈরির জন্য আপনার অ্যাসিডও দরকার, লবণ তৈরির জন্য আপনার ক্ষারকও দরকার। একটু ভালো করে বুঝে নেই, লবণ তৈরি করতে গেলে আপনার দুটোই লাগবে, অ্যাসিডও লাগবে, ক্ষারকও লাগবে। কেমন করে একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এটা হচ্ছে আমাদের যেটা আমরা জেনে থাকি যে এটা হচ্ছে আমাদের অ্যাসিড। এটা কেন অ্যাসিড আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে, কারণ শুরুতে এইচ আছে। এই অ্যাসিডের সঙ্গে আমি যোগ করলাম, মানে যুক্ত করলাম ক্ষারক। এটা যে ক্ষারক এটা আপনারা বুঝতে পারবেন, যে এটা যে ক্ষারক এটা আপনারা বুঝতে পারবেন। এটা ক্ষারক কেন বলেন তো একটু। আপনারা জানেন যে এটা কেন ক্ষারক, কারণ এটা শেষে OH আছে। আর এটা অ্যাসিড কেন, শুরুতে এইচ আছে। তো এই অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে যখন যুক্ত করবেন তখন এদের মধ্যে একটা রিয়াকশন হবে, বিক্রিয়া হবে। তো অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে, আমি একটু কমেন্টে যাব, অনেকে কমেন্ট লিখতেছেন, কমেন্ট করেছেন MM মাসুম, সরি দেখতেছেন। এরপরে আছেন MD কাউসার আহমেদ সজল, আমাদের সাথে যুক্ত আছেন MD শফিকুল ইসলাম মিরাজ, আমাদের মিরাজ ভাই যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন রবিউল আলম, আচ্ছা উনি আমাদের একজন টিচার। যাই হোক, রবিউল ভাই আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। তো অ্যাসিড এবং ক্ষারক, এটা অ্যাসিড,
এটা কেন অ্যাসিড আমরা জানি, শুরুতে এইচ আছে। আর এটা হচ্ছে ক্ষারক, এটা কেন ক্ষারক তাও আমরা জানি, কারণ শেষে OH আছে। তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে তৈরি করবে এরকম একটা পদার্থ, এটার নাম সোডিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে লবণ। আর তৈরি করবে পানি। তো পানি আমাদের কোনো প্রয়োজন নাই, নো নিড, পানি আমাদের দরকার নাই, আমাদের বের করার দরকার লবণ। তো আমরা জেনে ফেললাম যে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে তৈরি করে লবণ এবং পানি। তো এই যে লবণ তৈরি করার জন্য আমাদের যে দুটো জিনিস লাগবে, সেটা একটা অ্যাসিড আর একটা ক্ষারক। এই অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করে তৈরি করে লবণ। তো আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসি পরের যেটা আমাদের আছে, পরের স্লাইডে সেটা কি আছে আমরা একটু দেখে নেই। পরের স্লাইডে যেটা আছে ওটা আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো পরের স্লাইডে কি আছে আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। পরে কি আছে, পরে যেটা আছে আমাদের একটা কম্পেয়ার একটা আলোচনা আছে। কম্পেয়ার ইম্পর্টেন্ট, কম্পেয়ার আলোচনাটা ইম্পর্টেন্ট। তো কম্পেয়ারের আলোচনা আমরা কিভাবে করব সেটা আমরা একটু ভালো করে জেনে নেব বিষয়টা। কম্পেয়ারের আলোচনাটা আমরা একটু ভালো করে জেনে নেব। অ্যাসিড, তো অ্যাসিডের স্বাদটা কেমন হতে পারে এটা আমরা একটু জেনে নেব। অ্যাসিডের স্বাদ এটা একটু জেনে নেব আমরা। অ্যাসিডের স্বাদটা কেমন হতে পারে, স্বাদ, অ্যাসিডের স্বাদ, স্বাদ মানে টেস্ট। অ্যাসিডের স্বাদটা কেমন হতে পারে আমরা একটু জেনে নিলাম যে অ্যাসিডের টেস্টটা কেমন হবে। আমি একটু দেখতেছি যে কালারটা চোখে লাগে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় সব ঠিক আছে। অ্যাসিডের স্বাদটা কেমন হতে পারে, অ্যাসিডের স্বাদটা হচ্ছে টক বা ঝাঁঝালো। টক বা ঝাঁঝালো মানে ঝাঁঝযুক্ত, ঝাঁঝালো। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক বা ঝাঁঝালো মানে ঝাঁঝযুক্ত, ঝাঁঝ লাগে। আপনারা যারা খেয়াল করবেন, যখন আমরা স্বর্ণকারের দোকানের সামনে দিয়ে যাই, জুয়েলারির দোকানের সামনে দিয়ে যাই, যদি সেইখানে জুয়েলারিরা কাজ করার সময় দেখবেন যে ওইখানে প্রচুর ঝাঁঝ লাগে, নাকে নিঃশ্বাসে ঝাঁঝ লাগে। এই ঝাঁঝটা আসলে কেন লাগে, কারণ ওইখানে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার হয়। তাহলে একটা তথ্য আমরা পেয়ে গেলাম যে স্বর্ণকারেরা তাদের স্বর্ণের কাজ করার জন্য, স্বর্ণকারেরা স্বর্ণের উপরে কাজ করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। আর এই অ্যাসিডের স্বাদ কেমন, টক অথবা ঝাঁঝালো। ক্ষারকের স্বাদ কেমন, এই ক্ষারকের স্বাদ কেমন, ক্ষারকের স্বাদ হচ্ছে তিতা, তিতা বা কটু। ক্ষারকের স্বাদ হচ্ছে তিতা বা কটু, তিতা। তাহলে আমরা যে তিতা ইয়েগুলো খাই, যেমন আজকে আমি নিজেও পাটের শাক খেয়েছি। তো পাটের শাক দুই ধরনের, একটা তিতা আর একটা মিঠা। আসলে মিঠা কোনো শাক হয় না, এটা খাইতে একটু মজা লাগে, তিতা স্বাদ নাই, আর একটা তিতা স্বাদ যুক্ত। তো এই যে পাটের শাক, সেই পাটের শাকের মধ্যে কি থাকে, পাটের শাকের ভেতরে থাকে হচ্ছে ক্ষারক, যার কারণে একটা বিশেষ পাটের শাক আছে যেটার ভেতরে ক্ষারক থাকে, যেটা তিতা লাগে। আবার আমরা যে নিম গাছের ডাল দিয়ে যে মেসওয়াক করি, নিমের গাছে প্রচুর পরিমাণে ক্ষারক থাকে, তাই নিম গাছ তিতা। আবার একটা শাক আছে যেমন হেলেঞ্চা শাক, আপনারা নাম শুনে থাকবেন। হেলেঞ্চা শাকটা কিন্তু তিতা লাগে। আপনারা অনেকে আলু এবং করলা ভাজি খেতে অনেক পছন্দ করেন, তো করলাটা তিতা লাগে। তো করলা তিতা লাগে কেন, কারণ ওর ভেতরে পর্যাপ্ত পরিমাণে ক্ষারক থাকে, ক্ষারক। তো ক্ষারক থাকলে তিতা লাগে, এটা আমরা জেনে নিলাম যে ক্ষারক থাকলে তিতা লাগে। আর কটু বিষয়টা হয়তো অনেকে বোঝেন নাই যে কটু কি জিনিস। কটু বিষয়টা হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। যে কটু কি স্যার, কটু স্বাদ আবার কি, এটা তো অনেকেই প্রথম শুনছেন যে কটু স্বাদটা কি। কটুটা কি জিনিস,
কটুটা হচ্ছে কাঁচা পেয়ারা বা কাঁচা কলা বা কাঁচা আমনা, কাঁচা বড়ই, এগুলো যখন আমরা খাবো, খাওয়ার পরে আমাদের কাঁচা এগুলো খেলে আমাদের মুখের ভেতরে একটা ব্যাড ফিলিংস কাজ করে। খেয়াল করে দেখবেন যে এগুলো খেলে আমাদের মুখের ভেতরে একটা স্বাদের একটু ভিন্নতা চলে আসে। এই যে স্বাদের ভিন্নতা চলে আসে এবং অন্যান্য খাবারের স্বাদেও নষ্ট করে ফেলে, এই যে আমাদের মুখের ভেতরে যে ফিলিংসটা কাজ করে, ওটা হচ্ছে কটু স্বাদ। আর লবণের স্বাদটা আমরা জানি, লবণের স্বাদটা হচ্ছে মিষ্টি, কখনোই না। লবণের স্বাদ হচ্ছে লবণাক্ত, যেটাকে ইংলিশে বলে স্যালাইনিটি। তো অ্যাসিডের স্বাদটা হচ্ছে টক বা ঝাঁঝালো, ক্ষারকের স্বাদ হচ্ছে তিতা বা কটু, আর লবণের স্বাদ হচ্ছে লবণাক্ত, ইংলিশে যেটাকে বলা হয় স্যালাইনিটি। এটা গেল হচ্ছে স্বাদ। এরপরে পজিটিভ আয়ন, এটা মনে রাখবো, পজিটিভ আয়ন। পজিটিভ আমি একটু সংক্ষেপে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এইটা মানে পজিটিভ, এই যে প্লাস লিখে ভি দিলে পজিটিভ। পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন অ্যাসিড হয়, পজিটিভ আয়ন অ্যাসিড হয়। একটু মাথায় রাখবো, আয়নটা যদি পজিটিভ হয় তাহলে সেটা অ্যাসিড হয়। আমি উদাহরণে দেখব, পজিটিভ আয়ন অ্যাসিড হয়, এটা আমরা মাথায় রাখবো, পজিটিভ আয়ন অ্যাসিড হয়। আচ্ছা, এরপরে আমরা আসি এইখানে নেগেটিভ আয়ন, মাইনাস লিখে ভি দিলে নেগেটিভ হয়। নেগেটিভ আয়ন ক্ষারক হয়, নেগেটিভ আয়ন ক্ষারক হয়। একটু ভালো করে বুঝবো, আয়নটা যদি পজিটিভ হয় তাহলে সেটা অ্যাসিড হয়, আয়নটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা ক্ষারক হয়। আর এটা চার্জ নিরপেক্ষ, মানে পজিটিভও না নেগেটিভও না, চার্জ নিরপেক্ষ, মানে চার্জ থাকলে এটা অন্য কিছু হবে। কিন্তু যত লবণের ক্ষেত্রে চার্জের কোনো ইয়ে নেই, চার্জ হলে সেটা হয় অ্যাসিড না ক্ষারক হবে। তাই লবণ হচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, বা এখানে নো কমেন্ট লিখলেও চলবে, নো কমেন্ট, এখানে কোনো কমেন্ট নেই, নো কমেন্ট, নো কমেন্ট। তাহলে পজিটিভ আয়ন হলে অ্যাসিড হয় কেমন একটু দেখে নেই, আমরা একটু ভালো করে দেখে নেব। এই যে এটা NH4 মাথার উপরে প্লাস থাকে। আমরা একটু এটা মুছে নেই বোঝার সুবিধার জন্য, উদাহরণটা একটু উপরে লিখি। NH4 মাথার উপরে প্লাস, এই যে মাথার উপরে যে প্লাস থাকে অর্থাৎ NH4, এই যে মাথার উপরে প্লাস থাকে, এই মাথার উপরে প্লাস মানে এটা পজিটিভ চার্জ, এটা নিঃসন্দেহে অ্যাসিড। অর্থাৎ মাথায় যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা অ্যাসিড। যেমন আরেকটা যদি বলি H+, এটাও অ্যাসিড। কেন অ্যাসিড? মাথায় প্লাস আছে, এটা আয়ন, এটাই চার্জ। আমি যদি আরো কিছু বলি Cu+, মানে কপার আয়ন, এটাও অ্যাসিড। এরকম মাথায় প্লাস থাকলে আমরা অ্যাসিড বলবো। আর বাকিটা আমরা একটু দেখে নেই, মাথায় যদি মাইনাস থাকে তাহলে ক্ষারক হয় কেমন একটু দেখে নেই, ভালো করে বুঝে নেই বিষয়টা। বিষয়টা হচ্ছে এরকম যে যদি মাথায় যদি মাইনাস থাকে, যেমন OH-, খেয়াল করবেন এটা নেগেটিভ চার্জ, কারণ মাথায় নেগেটিভ চিহ্ন আছে, মাইনাস আছে, মাইনাস মানে নেগেটিভ চিহ্ন, সুতরাং এটা হচ্ছে ক্ষারক। এরকম যদি বলি HCl, এখানে মাইনাস, এটাও ক্ষারক। কেন ক্ষারক? কারণ মাথায় কি আছে? মাইনাস আছে। আর একটু বড় করে যদি লিখি SO4, মাথায় মাইনাস, এটাও ক্ষারক। যদি আরেকটা লিখি PO4, মাইনাস, এটাও ক্ষারক। আরো যদি লিখি NO3 মাইনাস, এটাও ক্ষারক। তো এরকম মাথায় যদি ঋণাত্মক চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেগুলো ক্ষারক।
আর মাথায় যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেগুলো অ্যাসিড। তো অ্যাসিড ক্ষারকের এটা আমরা একটা কম্পারেবল আলোচনা শিখলাম। লবণের এখানে কোনো কমেন্ট নাই। তো যা হোক, আমরা নেক্সট বিষয়ে চলে যাই। পরের বিষয়ে আমরা চলে যাই। পরের বিষয়টা আমাদের কি? পরের বিষয়টা হচ্ছে আমাদের অ্যাসিড গেল, ক্ষারক গেল। এখন আমরা নেক্সট যে বিষয় সেটা অ্যাসিড ক্ষারকের যে আমরা পার্থক্যমূলক আলোচনা সেটা বুঝলাম। আরেকটা বিষয় আছে যেটা অ্যাসিড এবং ক্ষারককে ডিফাইন করে, আরেকটা বিষয় সেটা কি একটু আমরা শিখে নেই। 3 নম্বর যেটা এতক্ষণ আমরা 1 আর 2 করলাম, এটা কি একটু ভালো করে বুঝে নেব। অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা কি একটু এটা মাথায় রাখবো, সেটা হচ্ছে পিএইচ মান। পিএইচ মান একটু ভালো করে বুঝে নেব। অ্যাসিডের পিএইচ মান 7-এর কম, 7-এর কম। যদি অ্যাসিডের পিএইচ মান 7-এর কম হয়, সরি যদি কোনো কিছুর পিএইচ মান 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিড হবে। যদি কোনো কিছুর মান পিএইচ মান 7 অপেক্ষা কম হয় তাহলে সেটা হবে কি? অ্যাসিড। সেটা অ্যাসিড হবে। আবার কোনো কিছুর পিএইচ মান যদি পিএইচ মান যদি 7-এর বেশি হয়, 7-এর বেশি হয় তাহলে সেটা ক্ষারক হবে। বেশি হয় তাহলে সেটা ক্ষারক হবে। একটু ভালো করে বুঝে নিই, পিএইচ মান দেখে আমরা অ্যাসিড ক্ষারক চিনতে পারবো। যেমন আমাদের যে লালা, এই যে লালা আমরা মুখ দিয়ে যে স্যাপ ফেলি, স্যাপ, লালা না বলে বাংলায় বলি স্যাপ। অথবা আমাদের যে চোখের পানি যেটাকে আমরা অশ্রু বলি, অথবা আমরা যে এই যে এটা করি, হিসু বা শীষ দেওয়া যেটা আমরা বলি, এগুলো যে করি, এগুলোর পিএইচ এর গড়মান, মানে এগুলোর যে পিএইচ গড়মান, মুখের লালা, শরীরের ঘাম, এরপরে চোখের পানি, এরপরে মুখের লালা, ইউরিন, এগুলোর যে পিএইচ এর যে গড়মান, বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, তো এগুলোর যে গড়মান, এই গড়মানটা হচ্ছে 5.6 থেকে 6.8 এর মধ্যে গড়মান। তো আমাদের যে চোখের পানি, মুখের লালা, গায়ের ঘাম, ইউরিন, এগুলোর যে পিএইচ মান, এই পিএইচ মানগুলো এভারেজ মান, এটা ম্যান টু ম্যান, পজিশন টু পজিশন এটা ভ্যারি করে। তো এটা যদি শিশুদের কথা বলি একরকম হবে, বৃদ্ধদের কথা বললে একরকম হবে, যুবকদের কথা বলে আরেক রকম হবে। এক একজনের অ্যাসিডিটির মাত্রা এক এক রকম। তো এটার গড় মান হচ্ছে পিএইচ মান, মুখের লালা, দেহের ঘাম, এরপরে আপনার ইউরিন, মাতৃদুগ্ধ, এগুলোর পিএইচ মান 5.6 থেকে 6.8 এর মধ্যে, মানে 7-এর কম। এগুলো সব অ্যাসিড। আপনার শরীরের ঘাম কিন্তু অ্যাসিড, আপনার মুখের লালা কিন্তু অ্যাসিড, আপনার ইউরিন কিন্তু অ্যাসিড, মূত্র, এই মূত্রকে বলা হয় ইউরিক অ্যাসিড। আপনার যে মাতৃদুগ্ধ এটা কিন্তু অ্যাসিড। তাহলে ক্ষারক কি? ক্ষারক হতে গেলে তার পিএইচ মান 7-এর বেশি হতে হবে। যেমন আমাদের রক্ত, যদি বলি আমাদের যে রক্ত, আমাদের যে ব্লাড আছে দেহে, রক্ত, হ্যাঁ রক্ত, এই রক্তটা হচ্ছে ক্ষারক। কেন? কারণ রক্তের পিএইচ মান 7.35 থেকে 7.45। দেখেন পিএইচ মান 7-এর বেশি, রক্তের পিএইচ মান 7-এর বেশি, তাই রক্তটা আমাদের কি? ক্ষারক। আর আমাদের দেহের ঘাম, মুখের লালা, এগুলো হচ্ছে কি? অ্যাসিড। আর রক্তটা কি? ক্ষারক, কারণ এর পিএইচ মান 7-এর বেশি। অর্থাৎ পিএইচ মানটা, কোনো কিছুর পিএইচ মান যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ক্ষারক। আর পিএইচ মান যদি 7-এর কম হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাসিড। লবণ, এটা পিএইচ মান 7, লবণের পিএইচ মান 7, পিএইচ মান, লবণের পিএইচ মান হচ্ছে 7। অর্থাৎ কোনো কিছুর পিএইচ মান যদি 7 হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে লবণ।
আশা করি বুঝতে পারছেন। এখন আসি আমরা অ্যাসিড ক্ষারক লবণের গুরুত্বপূর্ণ আলোচনা হলো। এখন আমরা কয়েকটা অ্যাসিড, কয়েকটা ক্ষারক এবং কয়েকটা কি বলে লবণের উদাহরণ নেব। আমরা কয়েকটা উদাহরণ নেব। কয়েকটা উদাহরণ নেব আমরা এখানে কয়েকটা উদাহরণ। আচ্ছা, কয়েকটা উদাহরণ নিয়ে যে আমরা অ্যাসিডের 1 নম্বর উদাহরণ। হ্যাঁ, আমরা এখন যেটা নেব সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণ নেব আমরা আচ্ছা, তো আমরা একটু উদাহরণ লিখি। প্রথমে অ্যাসিডের উদাহরণ, কয়েকটা উদাহরণ নেব পরীক্ষার জন্য। 1 নম্বর যেটা HClO4, এটার নামটা জেনে নেব পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড, এটা অ্যাসিড তবে পারক্লোরিক অ্যাসিড, এটা পারক্লোরিক অ্যাসিড। এটা রকেটের বা বিমানের জ্বালানিতে, বিমান না রকেটের জ্বালানিতে ব্যবহৃত হয়। আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। কথাগুলো মনে রাখবেন, এটা আমাদের পেজে থাকবে, আপনারা বারবার দেখবেন, দেখলে এটা হয়ে যাবে। এই জন্য আমি কথায় বলে যাচ্ছি, লিখে দিচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এবং এটা রকেটের জ্বালানির মিশ্রণে ব্যবহার হয়। অর্থাৎ রকেটের জ্বালানি যে মিশ্রণ, এই মিশ্রণে এই পারক্লোরিক অ্যাসিডটা ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। 2 নম্বর অ্যাসিডটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটার নাম সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটার নাম সালফিউরিক অ্যাসিড, এটা আপনারা জেনে থাকবেন, অনেকে জানেন এটা, যে এটা সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা ব্যবহার পৃথিবীতে সবচেয়ে বেশি। যত কেমিক্যাল আছে, রাসায়নিক পদার্থ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় সালফিউরিক অ্যাসিড। তাই এটাকে বলা হয় অ্যাসিডের রাজা। শক্তিশালী তবে সবচেয়ে শক্তিশালী না। এই সালফিউরিক অ্যাসিড শক্তিশালী তবে সবচেয়ে শক্তিশালী না। এটাকে বলা হয় অ্যাসিডের রাজা। কেন বলা হয়? কারণ এটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। যত কেমিক্যাল আছে, যত রাসায়নিক পদার্থ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজড হয় কোনটা? সবচেয়ে বেশি ইউজড হয় সালফিউরিক অ্যাসিড। 3 নম্বর অ্যাসিডের নাম নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3, এটা নাইট্রিক অ্যাসিড। তো এটা আপনারা জেনে থাকবেন, এটা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটা স্বর্ণগোলাতে এবং স্বর্ণকারেরা, কিছুক্ষণ আগে বলেছি আপনাদের, স্বর্ণগোলাতে বা স্বর্ণকারেরা এটা ব্যবহার করে থাকেন। এছাড়াও এটার ব্যবহার শিল্পে আছে, শিল্প তৈরিতে, শিল্প কারখানায় এই অ্যাসিডের ব্যবহার আছে, নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে। এরপরে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা শিল্পে ব্যবহার আছে, বিভিন্ন জায়গায় এটার ব্যবহার আছে। এরপরে 4 নম্বর অ্যাসিড, যেটা 4 নম্বর অ্যাসিড। 4 নম্বর অ্যাসিডটার নাম লিখতেছি আমরা, আপনাদের খুবই কমন অ্যাসিড, এটা আমাদের পাকস্থলীতে আছে। এই যে আমাদের পাকস্থলীতে আছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমাদের পাকস্থলীতে থাকে। এরপরে 5 নম্বর আরেকটা অ্যাসিডের নাম আমরা লিখব, সেটা হচ্ছে এই যে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা কার্বনিক অ্যাসিড। মনে রাখবো যে এটা কোমল পানীয় তৈরিতে ব্যবহৃত। কোমল পানীয় মানে সফট ড্রিঙ্ক, যেটা আমরা খাবারের পর বা আমিষ জাতীয় খাবারের পর বেশি ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, সেটা হচ্ছে সফট ড্রিঙ্ক, কোকা কোলা, পেপসি, আরসি, এখন মোজোর তো রমরমা ব্যবসা, মোজো, এরপরে স্পিড, টাইগার, স্ট্রিং, বিভিন্ন রকমের কোমল পানীয় আছে। এই পানীয়গুলো তৈরি করা হয় কি দিয়ে? এই কার্বনিক অ্যাসিড দিয়ে, এটা দিয়ে তৈরি করা হয়। এরপরে 6 নম্বর, এই যে স্টিয়ারিক অ্যাসিড, কিছুক্ষণ আগে বলেছিলাম, স্টিয়ারিক অ্যাসিড C17H35 COOH,
এটার নাম স্টিয়ারিক অ্যাসিড। এটা সাবান তৈরিতে ব্যবহার হয়, সাবান তৈরিতে এটা ব্যবহার হয়। এরপরে 6 নম্বর, এটা 6 নম্বর ছিল, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটাই শেষ, আর করাবো না, অ্যাসিড করাবো না। অ্যাসিডের আর একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড, যেটা ভিনেগার হিসেবে আমার মা বোনেরা ব্যবহার করে থাকেন, CH3COOH। এটা ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়, ভিনেগার। এর সাথে পানি মেশাইতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে। তো এটা গেল আমাদের অ্যাসিডের উদাহরণ। এখন আসলে আমরা ক্ষারকের উদাহরণে, ক্ষারক, এই যে এটা হচ্ছে একটা ক্ষারক। আপনাদের যে বাসার যে টাইলস আছে, টাইলস, এই টাইলস তৈরি করা হয়, এটা দিয়ে সিমেন্ট তৈরি করা হয়, সিমেন্ট, এটা দিয়ে চক তৈরি করা হয়, এটা মার্বেল পাথর তৈরিতে ব্যবহৃত হয়, এটা সিরামিক তৈরিতে ব্যবহার হয়। আপনার বাসায় যে পেস্ট আছে, পেস্টের এটা প্রধান উপাদান। তার মানে এটার ব্যবহার অনেক ব্যাপক। এটার নাম হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, বা এটার নাম হচ্ছে চুনা পাথর, চুনা পাথর এটার নাম, চুনা পাথর এটার নাম। তো এটাকে যদি আমরা পোড়া দেই, পোড়া দিলে এটা এরকম চলে আসে। এটা আরেকটা ক্ষারক, এই যে শেষে ও আছে, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম ক্যালসিয়াম অক্সাইড। এটার নাম অনেকে পোড়াচুন বলে, কারণ এটাকে পোড়ায় আমরা এটা পাই, এটাকে পোড়াচুন বলে, পোড়াচুন। এটা সরাসরি কোনো কাজ করা যায় না, এটা কাজ করতে গেলে এর সাথে পানি মেশাইতে হয়, এটার সঙ্গে পানি মিক্সড করতে হয়, সরাসরি কোনো কাজে লাগানো যায় না এই পোড়াচুন। তো পোড়াচুনে পানি মেশালে এরকম হয়ে যায়, একটু খেয়াল করব, এই পোড়াচুনে পানি মেশালে এরকম হয়ে যায়, যদি পানি দেয় এর ভেতরে, পানি দিলে এটা এরকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, পানি দিলে যে এরকম হয়, পানি দিলে এরকম হয়, ফাইনালি পানি দিলে, এটার নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম চুনের পানি, এটার নামই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নামই চুনের পানি, এটার নাম হচ্ছে আপনার মিল্ক অফ লাইম, এটার নাম হচ্ছে আপনার স্ল্যাকেড লাইম, এটার নাম হচ্ছে আপনার কি বলে কলিচুন, এটাকে আমরা খাবার চুন বলে ডাকি, একে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ বলে চুনের পানি, কেউ বলে ঘোলা চুন, কেউ বলে আপনার কি বলে খাবার চুন, কেউ বলে এটাকে কলি চুন, কেউ এটাকে বলে মিল্ক অফ লাইম, কেউ বলে স্ল্যাকেড লাইম, এটার অনেকগুলো নাম আছে। তো এটা আমরা দেয়াল রাঙাইতে, দেয়াল সাদা করতে ব্যবহার করে থাকি, পুকুরে জমিতে অ্যাসিডিটি দূর করতে, অর্থাৎ পুকুরে বা জমিতে যদি অ্যাসিড হয়, সেই অ্যাসিড দূর করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, আর ঘর সাদা করতে ব্যবহার করে থাকি। ওকে, এরপরে আমরা পরেরটাতে যাই। আমরা একটু পরেরটাতে যাই, 4 নম্বর। 4 নম্বরে কি আছে, কোন ক্ষারকটা আমরা লিখব? 4 নম্বরটার নাম আমরা লিখব, ও সাদা দেখা যাবে না, 4 নম্বরটার নাম আমরা লিখব 4 নম্বর ক্ষারকের নাম আমরা লিখব। 4 নম্বর ক্ষারকের নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এটার নাম লিখবো আমরা। এটা একটা ক্ষারক। এই ক্ষারকটা আসলে কোন কাজে ব্যবহার হয়? এটা আমরা কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহার করি, কাপড় কাচার সোডা। এই যে কাপড় যে কাচে, এই কাপড় কাচার সোডা কোন এক সময় আমাদের মা বোনেরা ব্যবহার করতো, বাট এখন এটার ব্যবহার নেই বললেই চলে, এখন ডিটারজেন্ট ব্যবহার হয়। এটাকে আবার ডিটারজেন্ট মনে করেন না, এটা কাপড় কাচার এক ধরনের সোডা পাওয়া যেত, ময়দার মতো, যেটা আমাদের নানি দাদিরা ব্যবহার করত, আমাদের ফুফুরা খালারা বয়স্ক যারা তারা ব্যবহার করত। গরম পানিতে এটা দিত, কাপড়ের ভেতরে দিত, দিয়ে পরিষ্কার করত। এটা কাপড় কাচার সোডা। আচ্ছা, এরপরে আরেকটা ক্ষারকের নাম আমরা লিখি, আরেকটা ক্ষারকের নাম আমরা লিখব, এটা গুরুত্বপূর্ণ ক্ষারক। আরেকটা ক্ষারক, সেটা হচ্ছে এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে খাবার সোডা। আমরা খাবার সোডা হিসেবে একটা সোডা ব্যবহার করি, সেটা হচ্ছে এইটা। এগুলা কিন্তু সবাই ক্ষারক, কেন শুরুতে এইচ নেই, শেষে ও আছে, এগুলো ক্ষারক। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর 6 নম্বরে যাই।
6 নম্বরে আরেকটা ক্ষারকের নাম আমরা লিখব সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ইম্পর্টেন্ট। এটা আমরা টয়লেট ক্লিনার তৈরিতে ব্যবহার করি। টয়লেট ক্লিনার অর্থাৎ আমরা হারপিক বা বিভিন্ন ধরনের টয়লেট পরিষ্কারক যে পদার্থগুলো ব্যবহার করি সেখানে এটা ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আমরা আসি আর একটা ক্ষারক লিখবো, এরপরে আর লিখবো না। এটা হচ্ছে আপনার আর একটা ক্ষারক আমরা লিখবো, সেটা হচ্ছে 7 নম্বর মনে হয়, না 6 নম্বর, 7 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আপনারা জেনে থাকবেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা অ্যান্টাসিড তৈরিতে ব্যবহৃত হয়। অ্যান্টাসিড আমাদের অ্যাসিডিটি হলে খাই এটা। তো যাই হোক, অ্যাসিড ক্ষারক লবণ, এটা নিয়ে আমরা আরো দীর্ঘতম আলোচনা করব, বা আরো আলোচনা আছে লবণ, আরো আলোচনা করব আমরা। তো আমাদের শুরুতে একটু টাইম ওয়েস্ট হওয়ার কারণে আমরা আজকে ক্লাসটা লবণটা একটা উদাহরণ দিতে পারলাম না। নেক্সট টাইমে এটা আমি দিয়ে দেব। আর আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে দেব যে আপনারা যারা এই ক্লাসটি করলেন অবশ্যই ক্লাসের ফিডব্যাক কেমন পাইছেন আমি জানি না, এটা আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। এখানে আমাদের সঙ্গে জয়েন করেছেন আর.এন. রায়হান বলেছেন অসাধারণ, থ্যাংক ইউ রায়হান। এরপরে এম.এইচ. ইসমাইল মোল্লা, নাইস, থ্যাংক ইউ ইসমাইল মোল্লা। আচ্ছা, যাই হোক, সবাই আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন আশা করি। আরো সুন্দর সুন্দর ক্লাস আমরা এনজয় করব। ক্লাস আমরা করব না, ক্লাস এনজয় করব। তো আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা জব প্রার্থী তাদের জন্য আমাদের বিভিন্ন রকম অফার দেওয়া আছে। আজকের দিন পর্যন্ত যারা ফোন দিবেন তারা মোটামুটি স্যার তো বলে দিচ্ছেন এই অফারে ভর্তি হতে পারবেন। তো আপনারা সবাই ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করে দেন। আপনারা কোচিং কোথাও না কোথাও করবেন, কোথাও না কোথাও কোচিং করবেন। যদি ভালো বিশ্বস্ত ভালো টিচার প্যানেল, ভালো ম্যাটেরিয়াল যদি পান, কেন ভর্তি হবেন না? অবশ্যই হবেন, কারণ আপনাদের দরকার একটা চাকরি। আপনার একটা চাকরি দরকার, জীবনে অনেক কিছু দরকার না, একটা চাকরি দরকার। আপনার এখানে যে আপনি চাকরি পাওয়ার পর আরো কিছু চাচ্ছেন তা তো না, একটা চাকরি আপনার দরকার। আপনার জীবনটাকে সুন্দর করার জন্য একটা চাকরি দরকার, আর একটা চাকরির জন্য একটা কোচিং। মনে রাখবেন, একটা চাকরি, একটা কোচিং, এক সেট শিট বা এক সেট বই, একটা করে। আপনি প্রতিদিন 10টা শিট না পড়ে, 10 প্রতিষ্ঠানে 10টা শিট না পড়ে, একটা শিট 10 বার পড়েন। পড়তে হবে, আপনাকে পড়ার কোনো বিকল্প নাই। আমরা আপনাকে চাকরি দিতে পারবো না, চাকরি আপনার নিতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করব, এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।